মাদুরের বিষয়টা তো হলো যে তার বাসা থেকে তার ডেল্টা ফোর্সে উঠে নিয়ে আসছে আমেরিকার স্পেশাল টিম। এখন আমাদের কাছে তো সবচেয়ে বড় থ্রেট ইন্ডিয়া। আমার এখানে প্রশ্নটা আসলে দুইভাবে, যে আগামীতে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, এখন তো ধরেন ইউনূস সরকার আছেন, বাট আগামীতে যিনি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হবেন উনার কে আসলে এনিহাও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো এরকম প্যারা ফোর্স, দুই আঙ্গিকের প্রশ্ন। এক হচ্ছে যে তাদের পক্ষে এটা সম্ভব কিনা, আর আমাদের মিলিটারির আদৌ এই সামর্থ্য আছে কিনা যদি এরকম একটা অপারেশন আমাদের উপর পড়ে এটা মাইনাস করার বা এটাকে মিটিগেট করার। এক প্রশ্ন এটা। দুই হচ্ছে যে আদৌ মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এরকম কোনো ডিসিশন নেওয়ার মতো লজিক্যাল রিজন আছে কিনা। মানে ধরেন সাপোজ জামাতে ক্ষমতায় আসলো, তো জামাতের সাথে তো মানে সাপলেজের সম্পর্ক ভারতের, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার শফিক কি কোনো রিস্কে আছেন কিনা? কারণ অলরেডি তো একটা ট্রেন্ড আসে গেছে এভাবে অন্য দেশের প্রধানমন্ত্রী উঠে নেওয়া। আপনি দুটো বিষয় বলছিলেন, প্রথম বিষয়টা হচ্ছে এই যে দ্বিতীয়টা দিয়ে শুরু করি, যে বাংলাদেশে এরকম একটা কোনো লজিক বা রিজন আছে কিনা বা প্রস্তুতি আছে কিনা যে বাংলাদেশে এরকম কোনো হামলা করতে পারবে কিনা। আর প্রথমটা আমরা একটু পরে শুরু করি, দ্বিতীয়টা দিয়ে শুরু করি। সেটা হলো, আমি যদি এক কথায় বলি, ভারতের আসলে আপাতত এই মুহূর্তে সেরকম সক্ষমতা নাই যে তাদের দেশে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে হামলা করে এরকম একটা প্রেসিডেন্টকে তারা তুলে নেবে। আসলে এরকম অবস্থান নাই। আর এরকম একটা ঘটনা কিন্তু একটা যুদ্ধের, অবশ্যই একটা যুদ্ধের বার্তা। আমি যদি এখানে সংক্ষেপে কয়েকটা বিষয় বলি, আপনি ভারতের বর্তমান যে সিচুয়েশন, আপনি এখানে প্রশ্ন তুলতে পারেন যে ভারতের যে রাজ্যগুলো আছে, ভারত যেভাবে আছে সেখান থেকে ভারত বিভক্ত হয়ে যাচ্ছে কিনা। তো আমি এখানে কয়েকটা বিষয় আলোকপাত করি। প্রথমত হলো, ভারত যে কারণে এই মুহূর্তে এরকম কাজ করতে পারবে না সেটা হলো ভারতের বর্তমান যে অর্থনৈতিক সিচুয়েশন। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হলো একটা যুদ্ধের বড় ক্যাপাসিটি কিন্তু অস্ত্র নয়। যুদ্ধের সবচেয়ে বড় জিনিসটা হলো তার অর্থনীতি এবং হচ্ছে আপনার তাদের এই জনগণের এই মানসিকতা। তো আপনি একটা যুদ্ধ করতে হলে সেখানে আপনাকে জনগণের যে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলা প্রপারলি আপনি তাদেরকে নিশ্চিত করে হচ্ছে আপনি একটা রাষ্ট্রে আপনি যুদ্ধ করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার যুদ্ধ করলেন বাইরের রাষ্ট্রগুলোতে, আপনার জনগণ আপনার প্রতি সন্তুষ্ট না হয়, কিন্তু তারা বিদ্রোহ করতে পারে। আপনি বর্তমান যে ভারতের যে বিজেপি সরকার আছে তারা কিন্তু বেশ সমালোচিত, এবং আপনি যদি ভারতের বর্তমান অভ্যন্তরীণ বিষয়গুলো দেখেন, ওদের বেশি করে কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরে ওদের যে সেনাবাহিনীর যে বাজেটটা হয় এর একটা বিশাল অংশ কিন্তু কাশ্মীর খরচ হয়ে যাচ্ছে। কাশ্মীর পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে ওদের একটু সতর্কতা বেশি অবলম্বন করা লাগতেছে। কাশ্মীরে যারা স্বাধীনতাকামী তারা স্নাইপার দিয়ে কিন্তু অনেক ভারতীয় হত্যা করতেছে, এটা আপনারা নিউজে আপনারা দেখবেন না। তো সেক্ষেত্রে ভারতের একটা লম্বা বাজেটের অংশ কিন্তু কাশ্মীরকে রক্ষা করার জন্য ওদের খরচ হচ্ছে। এছাড়াও ভারতের বেশ কয়েকটা রাজ্য কিন্তু ওদের কি আপনার স্বাধীনতা চাচ্ছে। এই অবস্থায়, এই অর্থনৈতিক অবস্থায় কখনো ভারত এরকম একটা সাহস করবে না বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হলো, আমেরিকা এবং ভারতের অর্থনীতি কিন্তু এক না। আমেরিকাটা কিন্তু অর্থনৈতিক জনক, পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা এগুলো কিন্তু আমেরিকা থেকে নিয়ন্ত্রণ হয়, সেটা আপনারা জানেন। আমেরিকা এই এরকম একটা অর্থনীতির মাঝে থাকেও গত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি পৃথিবীর রাষ্ট্র থেকে কিন্তু আমেরিকান সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তাদের রিজার্ভ অর্থনৈতিক যে চাপটা পড়ছে এই কারণে। আপনি দেখবেন তারা কিন্তু অলরেডি অনেকগুলো দেশ থেকে, আফগান থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্র থেকে সেনা প্রত্যাহার করছে। তাহলে যারা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার জনকই বলা যায়, তাদের যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে ভারত তো প্রশ্নই আসে না। আপনি আরেকটা আপনার জন্য বড় দৃষ্টান্ত হতে পারে যে সোভিয়েত ইউনিয়নের কথা আমি আগে বলেছি। সোভিয়েত ইউনিয়ন শুধুমাত্র আফগান যুদ্ধে যে পরিমাণ অর্থ তাদের ব্যয় হয়েছে, এই এক যুদ্ধে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এমন অবস্থা হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান হয়ে গেছে। আফগানে টাকা ঢালতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন শেষ। মানে আফগানদেরকে শোষণ করতে গিয়ে তাদের নিজেরা কি অস্তিত্ব বিলীন করে ফেলছে। সোভিয়েত ইউনিয়ন আসলে ভারতের জন্য একটা বড় শিক্ষা হইতে পারে। এখন বাংলাদেশে যেহেতু ভারতের ফ্যাটের ভিতরে, এখন আরো কয়েকটা বিষয় আছে যদি ওরা, আমি একে একে যদি সংক্ষেপে বলি, আপনি দেখবেন সেখানে হচ্ছে প্রথম কথাটা হলো, মানে প্রথম হচ্ছে যে অর্থনৈতিক যে পজিশনে এখন ভারত দাঁড়ায় আছে, আর মানে সেই পজিশনে থেকে তাদের এখন হামলাটা, মানে তাদের এই অপারেশন চালানোর স্ট্র্যাটেজিক ডিসিশন হতে পারে নাই। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের সার্বভৌম নিজেই দাঁড়ায় যাবে। আমি এগুলো আরো একটু ক্লিয়ার করি, পয়েন্টে ক্লিয়ার করি। অর্থনৈতিক ব্যাপারটা যাওয়ার পর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোকপাত করি, সেটা হলো যে কাশ্মীর এবং যে 7 সিস্টার্সের কথা বলছিলাম, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভারত তো তখন আরেকটা রাষ্ট্রে আক্রমণ করবে। যেমন আমেরিকা কিন্তু এর কোনো থ্রেট নাই যে তাদের নিজস্ব কোনো রাজ্য তাদের থেকে স্বাধীনতা চাচ্ছে, বা তারা ওই থ্রেটটা কিন্তু তারা মোকাবেলা করে বা ওটার জন্য ব্যবস্থা নিয়ে কিন্তু তারা
বিভিন্ন রাষ্ট্রে কিন্তু তারা হামলা করতেছে এবং বিভিন্ন ঘাঁটি তারা করতেছে। ভারতের কিন্তু এক্ষেত্রে অনেকগুলো থ্রেট আছে। এর মধ্যে প্রথম থ্রেট হলো যেটা বললাম, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, এবং কাশ্মীর যে অবস্থা সেটা হচ্ছে যে কাশ্মীর যদি প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে ভালো একটা সহযোগিতা হয়, কাশ্মীর হাতছাড়া হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের বড় টেনশন কাশ্মীরকে রক্ষা করা। এরপরে বাংলাদেশের সাথে যে ভারতের যে সীমান্ত, এখানে ভারতের 7 সিস্টার 7টা রাজ্য কিন্তু স্বাধীনতা চাচ্ছে, এবং তাদেরকে এই স্বাধীনতার পিছনে কিন্তু যারা রাজনীতি বিশ্লেষক আছে, ওনারাও অনেকগুলো টকশোতে আমি দেখছিলাম বলতেছে, বিশেষ করে এখানে চায়নার একটা বিশাল স্বার্থ আছে যে 7টা রাজ্যকে স্বাধীন করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যে 7 সিস্টার্স আছে ওরা কিন্তু স্বাধীনতা চাচ্ছে, এবং এই স্বাধীনতার কারণ ওখানেও কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ সমস্যা আছে, যে এই অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় তারা নিজেরা যখন নিজেদের অস্তিত্ব ধরে রাখতে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে তারা কখনো প্রতিবেশী কোনো মুসলিম রাষ্ট্রের একটা ক্লু করতে পারবে না। আর 3 নম্বর বিষয়টা হলো, ভারতের সবচেয়ে বড় আরেকটা যেটা অ্যালার্মিং বিষয়, সেটা হচ্ছে ভারত কিন্তু এই মুহূর্তে একটা একক কোণঠাসা রাষ্ট্র। যদিও রাষ্ট্রটা অনেক বড় হতে পারে, কিন্তু ভারত কিন্তু এই মুহূর্তে একেবারে যদি আমি সহজ করে বলি, উভয় সংকটে রয়েছে। আপনি দেখবেন ভারতের সাথে বর্তমানে প্রতিবেশী কোনো মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই, একেবারে কোনো মুসলিম রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র না, একেবারে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক নেই। আপনি দেখেন, তার চেয়ে বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে 2টা পরমাণু শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান এবং চায়নার সাথে ভারতের সম্পর্ক হচ্ছে একদম একেবারে দাকুমলা সম্পর্ক, যেটা আমাদের ভাষায় বলি। এরপরে ভারতের সাথে সর্বশেষ কার সাথে ভালো সম্পর্ক ছিল? ভুটানের সাথে, তারপরে যে নেপালের সাথে, এরপর হলো বাংলাদেশের সাথে। আপনি দেখবেন নেপালও কিন্তু ভারতের সাথে এখন কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে গত ফ্যাসিস্ট সরকার পতনের পর তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হয়েছে, সীমান্তে যেভাবে বাংলাদেশে তো একদম একটা রিকশাওয়ালা পর্যন্ত ভারত বিদেশি হয়ে গেছে। তো এই সবগুলো মিলাই এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যখন ভারতের এই অবস্থান, এই অভ্যন্তরীণ এই সমস্যা মোকাবেলায় আমার কাছে মনে হয় না ভারত এরকম একটা দুঃসাহসিক কাজ করবে। 3 নম্বর ব্যাপারটা হলো যেটা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের কথা বলি। আমি সবসময় বলি যে বাংলাদেশ ছিল ভারতের সার্বভৌমত্বের চাদর। আপনি দেখবেন বাংলাদেশের রুট ব্যবহার করে কিন্তু ভারত এতদিন 7 সিস্টার্সকে কিন্তু সুরক্ষা দিয়েছে, এবং এটা যখন বাংলাদেশ তাদের সাথে কূটনীতিক সম্পর্ক নষ্ট হয়েছে, তারা হাসিনার মতো ফ্যাসিস্টকে সেখানে জায়গা করে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে যে প্রধানমন্ত্রী আসুক, তারা ভারতকে আগের সরকারের মতো সুযোগ সুবিধা দিবে না। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের থেকে সরে আসা এবং কানেকশন হারিয়ে ফেলার কারণে কিন্তু 7 সিস্টার্স এখন আরো বড় হুমকিতে আছে। এখন জাস্ট যদি কেউ করে, প্রতিবেশী কোনো মুসলিম রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র হোক, যদি করে যে তারা চেষ্টা করে 7 সিস্টারকে তারা আলাদা করে ফেলতে পারবে, আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। সেক্ষেত্রে এটা ভারতের জন্য ওটা অভ্যন্তরীণ চাপ। এত কিছু মোকাবেলায় আমার কাছে মনে হয় না যে ভারত বাংলাদেশে এভাবে আক্রমণ করতে পারবে বা তারা সে সক্ষমতা রাখে। আর আপনি যে সেনাবাহিনীর কথা বলছেন, সেটা হলো আপনি বিগত সময় যদি হিস্ট্রি নেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু সমরযুদ্ধে কিন্তু ভারত টিকে নেই। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সমরযুদ্ধ হইতো না, এটা তো ধরেন আন্ডার কভার অপারেশন। হ্যাঁ, আমি বলি আন্ডার কভার অপারেশন বলেন আর বা ইয়ে করেন, বাংলাদেশের সেনাবাহিনীতে যারা এই বঙ্গভবনে বা ইয়েতে যারা আছে, তারা কিন্তু ওইভাবে ট্রেন আপ করা। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কিছুটা আন্ডার কভারেজ মিল আছে প্রস্তুতি এবং সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে। তো ভারত আমার কাছে মনে হয় না এটা খুব সহজে বাংলাদেশে এরকম একটা অপারেশন করতে পারবে ঢাকা শহরের মতো জায়গা থেকে। তো ইসলামী দল হিসাবে জামাত ক্ষমতা আসলে ভারতের সাথে একটা চ্যালেঞ্জ আসবেই। সেক্ষেত্রে এভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে এসে হস্তক্ষেপ করার মতো অবস্থা আসলে এই মুহূর্তে ভারতের নাই। ভারতের এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়েছে তারা তাদের নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এবং বাংলাদেশে তারা এখন যেটা করতে চাইবে সেটা তারা এখন নিজেরাই স্টেবল না। হ্যাঁ, এখন তারা বাংলাদেশ যেটা করতে চায়, আপনি প্রশ্ন করতেছেন তাহলে বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি? তারা এখন চেষ্টা করবে যে কোনোভাবে কূটনীতিকভাবে বাংলাদেশে হাসিনার মতো, তার মতো না হলেও একটা ফকচি সরকার কোনোভাবে বসানো যায় কিনা, যারা ভারতের জন্য থ্রেট হবে না। ভারতের যে সুবিধাগুলো ছিল সেগুলো আবার কন্টিনিউ হবে। এই জন্য ভারতের এখন আমাদের জন্য, এই দেশের মানুষের জন্য এখন সবচেয়ে বড় চিন্তা হবে যে বাংলাদেশে এখানে যেন আর কখনো ফকচির সরকার যেন এই দেশে গঠিত না হয়, সেটাই এখন আমাদের চিন্তা করার বিষয়। তো সব মিলিয়ে যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, দেখবেন আসলে ভারতের অর্থনৈতিক অবস্থা, অভ্যন্তরীণ সমস্যা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমস্যা, পরমাণু শক্তি রাষ্ট্রের সাথে সমস্যা, নিজেদের দেশের যে কুন্দল, বিভিন্ন সমস্যা ফেস করে এত বড় দুঃসাহস ভারত এই মুহূর্তে করার মতো তাদের সেই সক্ষমতা নাই। আমরা কি এও কনক্লুশনে আসতে পারি যে ৭১-এর পরে ভারত বাংলাদেশ দখল করা নাই কি একমাত্র এই কারণে যে চারদিকে তাদের থ্রেট? সেটা ভারত এক প্রকার বাংলাদেশে কিন্তু ৭১ পরবর্তীতে কিন্তু এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে যদি দখল করা নাই, কিন্তু অঘোষিত দখল ছিল। মানে তারা দেখছিল যে আসলে যদি আমি দখল করি তাহলে আমার তাদের চিন্তাও করতে হবে। হ্যাঁ, বিশেষ করে 2টা থ্রেট তাদের ছিল, একটা হলো পাকিস্তান থ্রেট আর একটা হলো চায়না থ্রেট। সবগুলো মিলাই এবং একটা যুদ্ধ মোকাবেলা করার জন্য আমি যে শুরুতে বললাম অনেকগুলো প্রস্তুতির প্রয়োজন হয়, ভারত সে প্রস্তুতি নিতে পারে নাই। এই জন্যই কিন্তু যদি মানে তারা চিন্তা করলো যেহেতু সুযোগ সুবিধা সব পাচ্ছি, তাহলে একটা আমার প্রক্সি গভর্নমেন্ট হলে চলে। হ্যাঁ,
সেটাই তাহলে ওইটাই আমি ফর্ম আপ করি। তো ভাই ধরেন এখানে মানে আমার ওই যে প্রথম প্রশ্নটা ছিল আর কি, যে মানে উঠানো পসিবল কিনা এই ব্যাপারটাতে, মানে আমার চিন্তাটা হচ্ছে যে আমরা যদি এখন ভেনেজুয়েলার দিকে তাকাই, পিপল আর হ্যাপি। পিপল, আমরা এই ভেনেজুয়েলাকে যে এই অর্থ ব্যবস্থা আছে, এই মাদুরোই সেই মানুষ যে এটারে ধ্বংস করে দিছে। তারা এখন মানে ভেনেজুয়েলার যে অর্থনৈতিক ব্যবস্থা মোটা দাগেই তেলের উপরে নির্ভরশীল। তেল ছাড়া তাদের মুদি বাজারটাও পর্যন্ত ইম্পোর্ট করা লাগে। আর ইকোনমিক স্যাংশন দেওয়ার পরে তেল ব্যাকডোরে বিক্রি করে, মানে চোরাই পথে চীনের কাছে বিক্রি করে দেশ চালাচ্ছে মাদুরো। ওই দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা দেশ থেকে চলে যায়, থাকে না দেশে। তারা মনে করে এই দেশে কিছু করার নেই। এখন মাদুরো চলে যাওয়াতে বা যেভাবে হোক, যে আমরা যতই বলে যে এটা আসলে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের হুমকি, বাট ওখানকার পিপল আর হ্যাপি, এবং যার জন্য দেখা যাচ্ছে যে কোনো যুদ্ধে ডাকও আসে নাই, চলে গেছে শেষ, বিষয়টা এমন হয়ে গেছে। তো একই প্রশ্ন তো আসলে মানে একটা কনস্পিরেসি থিওরি বাংলাদেশের ন্যারেটিভেও আছে, যে জুলাইটা একটা মেটিকুলাস প্ল্যান ফ্রম ইউএস, কারণ ইউনূসকে ক্ষমতায় বসাবে। কারণ কিছুদিন আগে বা শেখ হাসিনার কাছে এই সেন্ট মার্টিন ইউএস গভর্নমেন্ট চাইছে, আর শেখ হাসিনা এটা দেয় নাই, যার জন্য আপনার হচ্ছে যে কিয়া করে নাই। এই ব্যাপারটা তো আপনি একটু আলোচনা। প্রথমত সেন্ট মার্টিন যেটা, এটা একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাইছে। সেটা হলো বিগত সময় যে সেন্ট মার্টিনে বর্তমান উপদেষ্টা মণ্ডলে যারা আছে, তারা সেন্ট মার্টিনের যে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য হয়তো কিছুদিনের জন্য সেখানে আপনার হচ্ছে এই ক্লিন করার জন্য হচ্ছে পর্যটক বন্ধ করে রাখছে। তো এটা আপাতত মনে হয় আমার কাছে একটা মিথ্যা ন্যারেটিভ। এবং সেন্ট মার্টিন যেখানে আছে সেখান থেকে আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে মুখ করাটা প্রয়োজন হয় মনে হয় না, কারণ মালদ্বীপের সম্ভবত দুই জায়গায় আছে। আন্ডামানে হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা সামরিক বেস আছে, আবার আপনার হচ্ছে এই চীনের কোকো দ্বীপে আবার একটা সামরিক দ্বীপ আছে, সামরিক ঘাঁটি আছে। আমেরিকার চীনের একটা সামরিক ঘাঁটি আছে কোকো দ্বীপে, আর ইন্ডিয়াতে আছে আন্ডামান। মানে আমি আমেরিকার কথা বলতেছি আর কি, যে আমেরিকাটা সেন্ট মার্টিন আছে সেটাই বলতেছি আর কি। তো আমেরিকা এখন বর্তমানে সম্ভবত মালদ্বীপে, আমি ভুলে গেছি যদি আমার ভুল না হয়, আমেরিকাতে একটা ওদের ঘাঁটি আছে, ওখান থেকে কিন্তু ওরা এইদিকে কিন্তু কভার করতে পারবে। সেন্ট মার্টিন থেকে কিন্তু খুব সহজে পারতেছে না, এবং সেন্ট মার্টিন দিয়ে আমেরিকার কোনো কাজও নাই। এটা একেবারে একটা মিথ্যা ন্যারেটিভ। যেটা বলছিলেন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা, যে আমেরিকা তো এখন যদি কোনো রাষ্ট্রের সাথে তাদের মতবিরোধ হয়, তারা অর্থনৈতিক স্যাংশন দিয়ে কিন্তু আপনার হচ্ছে কিন্তু তাদের একটা রাষ্ট্র কিন্তু কাবু করে ফেলে। যেহেতু পৃথিবী এখন ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভরশীল, আমরা আপনার ডলার যত পতন হওয়ার পর আপনার অর্থনৈতিক ইরানের অবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেক্ষেত্রে এটা যারা বর্তমানে বেশি করে যে ইসলামপন্থী যে গভর্নমেন্টগুলো আছে, এগুলো গভর্নমেন্ট রিফর্ম করার আগে এই বিষয়ে তাদেরকে ভাবতে হবে। আর বাংলাদেশ কিন্তু ভেনেজুয়েলার সাথে একটু ব্যতিক্রম, এই কারণে বলি। প্রশ্নটা ভাই আসলে মানে ওখানে ছিল আর কি, যে জুলাইটা কি প্ল্যান কিনা, বুঝি নেই জুলাইটা কি প্ল্যান কিনা। ধরেন সাপোজ আমরা মানে ধরেন আমি বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন আর কি, জুলাইটা আমেরিকা শুধুমাত্র কি শেখ হাসিনাকে হটানোর প্ল্যান? না, এরকম কিছু না। জুলাই আমেরিকা ঘটাইছে এরকম কোনো কিছু না। জুলাইটা হচ্ছে যে শুধুমাত্র এটা মানে জাস্ট শেখ হাসিনার একটা পেপাস মন্তব্যের কারণেই কিন্তু এরকম কিছু হয়েছে। আর এরকম তো না যে আমেরিকা শেখ হাসিনাকে গিয়ে বলেছে যে তুমি বলো যে তুমি কি আমেরিকা রাজাকা। আপনি দেখবেন এক বক্তব্য কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু গরম হয়ে গেছে, বিশেষ করে জেনজি যারা। আপনি পুরো পৃথিবীর দিকে তাকালে আপনি দেখবেন যে এখন একটা বিশাল কিন্তু অংশ তরুণরা কিন্তু এখন রাজনৈতিক সচেতন, এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু তারা সচেতন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আমেরিকা এটা করেছে, বরঞ্চ এটা বাংলাদেশের জনগণের সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ। গত 17 বছর আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের এই রেজাল্ট কিন্তু আজকের সেই 5ই আগস্ট। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ভাই আবার সেন্ট মার্টিনের জায়গাটাতে আসি। মানে আপনার মানে ধরেন সেন্ট মার্টিনের যে ভৌগোলিক জায়গাটা আছে, মানে যদি লোকেশন ওয়াইজ চিন্তা করি, তাহলে তো ইটস এ ভেরি গুড প্লেস। মায়ানমারও কন্ট্রোলে থাকলো, বাংলাদেশটা কন্ট্রোলে থাকলো, চীনও কিছুটা কন্ট্রোলে থাকলো, চীনের মানে সব মিলিয়ে একটা ভৌগোলিকভাবে দারুণ প্লেস। তবে মানে সেন্ট মার্টিনে প্র্যাকটিক্যালি পসিবল না কেন?
প্র্যাকটিক্যালি পসিবল না। ভারতের এসিও আমেরিকার এসিও কিন্তু গুড ভেন্যু আছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে ওদের আরো কিন্তু এশিয়ার মধ্যে অনেকগুলো ঘাঁটি আছে, সেগুলো থেকে তারা চীন এবং বিভিন্ন রাষ্ট্র তারা সহজে মুভ করতে পারতেছে, শ্রীলঙ্কা সহ এই রাষ্ট্রগুলোতে, দক্ষিণ এশিয়াতে। সেক্ষেত্রে আমাদের যে সেন্ট মার্টিন, ওখান থেকে ওদের জন্য আরো কিন্তু চ্যালেঞ্জিং হয়। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যেই গভর্নমেন্ট এরকম চিন্তা ভাবনা করবে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নিবে না। এটা দেখুন দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে কেউ এরকম দুঃসাহসিক কাজ করবে। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তীতে যে গভর্নমেন্ট আসুক না কেন, কেউ তার, বিশেষ করে বাংলাদেশের পর্যটক একটা নগরী, পর্যটক একটা রাষ্ট্র, বাংলাদেশে বলা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সেক্ষেত্রে সেন্ট মার্টিনটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন, বিশেষ করে আপনার হচ্ছে মায়ানমার, তারপরে ভারতের ক্ষেত্রে সেন্ট মার্টিন গুরুত্বপূর্ণ, এটা সত্য। তো সেক্ষেত্রে এটা চাইলে দাবি করতে পারে কারা? সেটা দাবি করতে পারে আপনার হচ্ছে ভারত, দাবি করতে পারে মায়ানমার, চীন দাবি করতে পারে। তো আমেরিকা এখানে দাবি করার মতো কিছু নাই। আমেরিকা এখন যেখানে আছে, যেখানে তাদের এই সেনাঘাঁটি আছে, সেখান থেকে তারা সহজে কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করতে পারবে। এবং আমেরিকা চাইলে বাংলাদেশেও এরকম একটা এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু যে কোনো জায়গায় অপারেশন চালাতে কিন্তু আমেরিকার সেই সমর্থ আছে, রাখতে পারে তারা। কি যে আসলে আদৌ সেন্ট মার্টিনে ধরেন যে কেউ, বাংলাদেশ বলেন বা ইন্ডিয়া বলেন, সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে সেন্ট মার্টিন প্র্যাকটিক্যালি পসিবল কি? তখন আমি সেন্ট মার্টিন সম্পর্কে কিছু বিষয় আমার কাছে মনে হলো যে আপনার দৃষ্টিতে আনা উচিত। যে সেন্ট মার্টিন প্রথমত তো অনেক ছোট জায়গা, 8 বর্গ কিলোমিটার। এটার ম্যাপের দিকেও যদি আমরা তাকাই, তো মাঝখান দিয়ে একদম সরু একটা অংশ, যে অংশটার মাধ্যমে আসলে নদী, মানে সমুদ্রের এই পাড়ে এপার দেখা যায়। এই একটা সমস্যা। তাহলে রানওয়ে তো প্র্যাকটিক্যালি পসিবল না, এই একটা সমস্যা হচ্ছে এখানে। আবার ধরেন প্রবাল দ্বীপ, জিনিসটা তো প্রবাল দ্বীপ, তাহলে এটা গভীরতাও কম। তো এখন যদি গভীরতা কম থাকে, তাহলে যুদ্ধবাহী জাহাজগুলো তো পসিবল। সব মিলে যদি আমরা দেখি, তাহলে সেন্ট মার্টিনের যে গুজবটা, এটা এক প্রকার শেখ হাসিনার বৈধতার গুজব। শেখ হাসিনাকে বৈধ করতে হলে আমাদেরকে এই বিষয়টা আনতে হবে। যদি এই বিষয় আনে, তাহলে জুলাই একটা সফল। এমনই কি বিষয়টা একদমই তেমনই। আমি যেটা পূর্ব বলছি যে এটা আসলে সেন্ট মার্টিনে একটা সামরিক, আপনি যেটা বলছেন যে সামরিক ঘাঁটি করার মতো যে ক্রাইটেরিয়া, সেগুলো ক্রাইটেরিয়া কোনোটাই নাই। এটা হলো যে একটা মিথ ন্যারেটিভ। আওয়ামী লীগ যারা পতিত ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তারা এটা দিয়ে এক প্রকার সান্ত্বনার ডেকুর ফেলতেছে আর কি, যে আমাদেরকে তোমরা বিদায় করে দিয়েছো, দেখো আজকে আমেরিকা তোমাদের সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। আলটিমেটলি এরকম কিছুই হচ্ছে না। যেমন আরও তো কিছু ন্যারেটিভ আওয়ামী লীগ স্বাধীন হওয়ার পর দিয়েছিল, এগুলো তো কিছুই বাস্তব ঘটনাই। তো আমি বলবো যে এটা একেবারে মিথ্যা প্রপাগান্ডা, এবং এই জুলাই পরবর্তী যে বাংলাদেশে আমাদের সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকার কথা, সেটাকে বাধাগ্রস্ত করার মতো একটা মিথ্যা ন্যারেটিভ। আশা করি মানুষ এই বিষয়টা বুঝবে। আমাদের আজকের পডকাস্টের লাস্ট কোয়েশ্চেন, দেশ নিয়ে আপনার, বা দেশ সমাজ, আমাদের রাষ্ট্র নিয়ে আগামী যারা রাষ্ট্রনায়ক হবেন, তাদের কাছে আপনার বার্তা কি? আমার বার্তা হলো খুবই পরিষ্কার। আমি এই বার্তা শুধুমাত্র রাষ্ট্র বা সবাই, দেশের সকলের জন্যই, বিশেষ করে যারা তরুণ, তাদের উদ্দেশ্যে বলবো। আচ্ছা দেখুন, বাংলাদেশ একটা সম্ভাবনাময় রাষ্ট্র। আমরা পৃথিবীর বর্ডারের চারদিক থেকে ঘেরা মনে হতে পারে যে আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র ছাড়া আমাদের বের হওয়ার মতো জায়গা নেই। বাংলাদেশে বঙ্গোপসাগর রয়েছে, এখানে পৃথিবীর এক বৃহত্তম বাণিজ্যিক রোড হতে পারে বঙ্গোপসাগর দিয়ে যে অঞ্চলটা আছে। আপনি জানেন বিশ্ব এখন কিন্তু সমুদ্র নির্ভর অর্থনীতির উপরে করে। তো সেক্ষেত্রে বাংলাদেশে সুফলা শস্য শ্যামলা, এখানে ফসল হয়, অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। যদি আমরা আমাদের এই তরুণ সমাজে যে বর্তমান সামনে জাতীয় নির্বাচন লক্ষ্য রেখে যদি আমরা সৎ নীতিবান শাসক নির্বাচন করতে পারি, একটা সৎ গভর্নমেন্ট আমরা বাংলাদেশে পাই, দেশপ্রেমী সরকার পাই, তাহলে বাংলাদেশ তাদের যে নিজস্ব যে খনিজ সম্পদ রয়েছে, যে অর্থনৈতিক যে ম্যান পাওয়ার রয়েছে, এগুলো দিয়ে কিন্তু বিশ্বের একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে তরুণদেরকে বলবো, এবং আপনারা এই বাংলাদেশ নির্মাণে জুলাই শহীদের যেই আকাঙ্ক্ষা, এতগুলো শহীদের বিনিময়ে আমরা যে রাষ্ট্র দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আমরা বিশ্বের মানচিত্রে একটি সম্মান জাতি হিসাবে নিজেদেরকে তুলে ধরতে পারবো। এবং যারা গভর্নমেন্টে আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা, তরুণদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আপনাদের রাজনৈতিক পলিসি নির্ধারণ করবেন, এবং দেশ গঠনে আপনারা সততার সাথে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিবেন। এটাই আমার প্রত্যাশা। এতক্ষণ আপনারা শুনেছেন ভেনেজুয়েলার যে নাটকীয় ঘটনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন আঙ্গিকে পার্সপেক্টিভ। আমাদের সাথে ছিলেন সাইদুল ইসলাম সজীব ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।